আমি ডেভিড সুরেনসেন, stopworldcontrol.com থেকে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু সত্য এবং বাস্তবতা তুলে ধরছি যা বোঝা অত্যন্ত কঠিন। এসব তথ্য আমাদের ভেতর কাঁপিয়ে দেবে, কারণ এগুলো আমাদের বিশ্বাস করা অনেক কিছুকে প্রশ্নবিদ্ধ করে, আমাদের পরিচিত জগৎটাকে উল্টে দেয় এবং এমন এক শয়তানি প্রকাশ করে যা প্রায় কল্পনাতীত। তবুও এটি সত্য। যদি আমরা এই পৃথিবীকে একটি ভালো জায়গা হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমরা বাস্তবতাকে অস্বীকার করার সাহস করতে পারি না। আমাদের সত্যকে গ্রহণ করার মতো সাহস এবং সততা থাকতে হবে। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ভিডিওটি দেখার সময় সেই সাহস ও সততা দেখানোর জন্য। এটা কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে, কিন্তু এটি বিশ্বের এমন এক অতি অশুভ বাস্তবতা উন্মোচন করবে যা প্রতিটি মানুষের জানা দরকার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের কয়েকজন সাবেক সদস্য সামনে এসেছেন, কারণ তারা ইসরায়েলে যা ঘটছে তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। তারা সাক্ষ্য দিচ্ছেন যে ইসরায়েলের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উচ্চ প্রযুক্তি সম্পন্ন বাহিনী। তারা আরও জানিয়েছেন ইসরায়েল ও গাজার মাঝের সীমান্ত পৃথিবীর সবচেয়ে কঠোরভাবে নিরাপত্তা ঘেরা সীমান্ত। সেখানে এমন উচ্চ প্রযুক্তির সেন্সর বসানো আছে যা সীমান্তের দিকে ছোট একটি প্রাণী গেলেও আইডিএফ সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। অথচ শত শত হামাস যোদ্ধা শুধু যে সেই সীমান্তে পৌঁছাতে পেরেছে তা নয়, তারা বেড়া উড়িয়ে দিয়েছে, ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে, ঘরবাড়ি ধ্বংস করেছে, গ্রাম পুড়িয়েছে এবং ইসরায়েলিদের হত্যা করেছে। এবং এসব ঘটেছে কোনো ধরনের সামরিক প্রতিরোধ ছাড়াই। বলা হচ্ছে এই হামলার ঠিক আগ মুহূর্তে সরকার ওই অঞ্চল থেকে সমস্ত সামরিক উপস্থিতি প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। হামাসকে কার্যত একটা ফ্রি পাস দেওয়া হয়েছিল যাতে তারা সহজেই প্রবেশ করে তাদের অভিযান শুরু করতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে আপনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক সদস্যদের মুখে শুনবেন কিভাবে তারা মনে করছেন যে ইসরায়েলে খুবই 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 উদ্বেগজনক কিছু ঘটছে। תקשיבו רגע, אני שירתתי כסמב"צית חי"ר במהלך מלחמת צוק איתן, אני שירתתי באוגדת עזה. כל השירות שלי היה תומכת לחימה בזמן מלחמת צוק איתן שעזה הייתה באוגדת עזה. תקשיבו לי ותקשיבו לי טוב. אין מצב בעולם שיכולה להיות כזאת התקרבות לגדר, אוקיי? מבלי שאנחנו לא נדע מזה. התצפיתניות יושבות בבונקרים 4 שעות, הן לא יכולות לעשות ככה, הן מול מסך. לא יכול להיות מצב, שום מצב, שהיו מעירים אותי בלילה על יונה, על חסידה שהתקרבה לגדר, על מקק שעבר מתחת לגדר, היו מקפיצים את כל הגזרה. איך נכנסו עם טרקטורים, איך נכנסו עם טרקטורים 400 איש ואף אחד לא שם לב। 7 অক্টোবর 2023 আমি ফ্ল্যাট ফিনিক্স এবং আমি আজকের ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে একটি আপডেট শেয়ার করতে এসেছি যা আজ সকালে শুরু হয়েছে। জানা গেছে গাজার চারপাশে যেসব ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ থাকার কথা ছিল তারা মূলত নিরাপত্তা উদ্বেগের কারণে ওয়েস্ট ব্যাংকের চারপাশে মোতায়েন ছিল। ফলে গাজার ঘেরাটোপ বলা হয় যে এই অঞ্চলটিকে সেটি কার্যত সেনাবাহিনীহীন অবস্থায় ছিল। বলা হচ্ছে ওই এলাকার প্রায় 60 থেকে 80% অংশে আইডিএফের কোনো উপস্থিতি ছিল না, যদিও সেখানে তারা থাকার কথা ছিল। 1 বছর আগে গাজায় এমন একটি হামলার প্রস্তুতি হিসেবে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছিল এবং নিয়মিতভাবে এই ধরনের পরিস্থিতির জন্য প্রশিক্ষণ চলতে থাকে। এই ঘটনা আমার মধ্যে অনেক বড় প্রশ্ন তৈরি করছে, বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে। 2 বছর আগে সফলভাবে মাটির নিচে সেন্সরযুক্ত প্রতিরক্ষা ব্যারিয়ার স্থাপন করা হয়েছিল ঠিক এই ধরনের সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানোর জন্য। ইসরায়েল পৃথিবীর সবচেয়ে আধুনিক ও প্রযুক্তি সম্পন্ন সেনাবাহিনীগুলোর একটি। তাহলে সীমান্ত এবং বেড়া ভেদ করে ঢোকার ঘটনায় কোনো প্রতিক্রিয়া কেন দেখা গেল না? এটা আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি না। আমি 25 বছর আগে আইডিএফের গোয়েন্দা শাখায় কাজ করেছি। আমার দৃষ্টিতে এটা কোনোভাবেই সম্ভব নয় যে ইসরায়েল বুঝতেই পারল না কি আসছে।
একটা বিড়াল যদি সীমান্ত বরাবর চলে সেটাও সেনাবাহিনীর সকল ইউনিটকে সতর্ক করে দেয়। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর কি হলো? সীমান্ত পারাপারের পথগুলো এমন খোলা ছিল কেন? কিছু একটা খুব ভুল হয়েছে, কিছু একটা খুব অদ্ভুত। এই ঘটনার শৃঙ্খল একেবারেই অস্বাভাবিক এবং ইসরায়েলের প্রতিরক্ষা কাঠামোর জন্য এটা একেবারেই অচরিত্রিক। আমার মতে বর্তমান সরকার অত্যন্ত দুর্নীতিগ্রস্ত। আগেরটাও খুব একটা ভালো ছিল না। আমি জনপ্রিয় মতের ধারধারি না। আমি কেবল মন্দ শক্তিগুলোকে উন্মোচন করতে চাই, তারা যেই হোক, যেখানেই থাকুক। তাই আমার কাছে এই তথাকথিত হঠাৎ আক্রমণটা অনেক বেশি পরিকল্পিত মনে হয়, সব দিক থেকেই। যদি আমি একজন ষড়যন্ত্র তত্ত্ববাদী হতাম তাহলে বলতাম এটা গভীর রাষ্ট্রের কাজ মনে হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় দেশের জনগণকে আবারও বিক্রি করে দেওয়া হয়েছে সেই উচ্চতর ক্ষমতাধর শক্তিগুলোর কাছে। তবে একই সাথে এটা বোঝা এখনও খুব কঠিন, খুব কঠিন। কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, সবচেয়ে দক্ষ গোয়েন্দা সংস্থা, সবচেয়ে উন্নত প্রযুক্তি সম্পন্ন ইসরায়েলি গোয়েন্দা ব্যবস্থা এটা সম্ভব করেছে যে কয়েকশো হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে এত কিছু ঘটিয়ে ফেলল, যেখানে ওই এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীর কোনো প্রতিরোধের মুখে পড়েনি। কোনো প্রতিরক্ষা, কোনো সুরক্ষা কিছুই ছিল না। যেন ইসরায়েল সরকার ইচ্ছাকৃতভাবে ওই পুরো এলাকা হামাসের সামনে রূপার থালায় সাজিয়ে দিয়েছে। এটা কোনোভাবেই যৌক্তিক না। ইসরায়েলের মতো একটি রাষ্ট্র, যার এত উন্নত গোয়েন্দা, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, তারা কিভাবে এমন কিছু ঘটতে দিল? এর পেছনে আরও অনেক কিছু লুকানো আছে। ইসরায়েল যেন নিজের মানুষদের, গাজার সীমান্তবর্তী বেসামরিক মানুষদের, নিজের নাগরিকদের বলি দিয়েছে। তাদের সুরক্ষা তুলে নিয়েছে, সেনাবাহিনী সরিয়ে নিয়েছে এবং হামাসকে সুযোগ দিয়েছে যা তারা করেছে তা করার। নিম্নোক্ত ফুটেজটি হামাস প্রকাশ করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিস্ফোরক স্থাপন করছে সেই বেড়াগুলোর ওপর যেগুলো অত্যন্ত নিরাপদ এবং উচ্চ প্রযুক্তিতে সুরক্ষিত। তবুও ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার চিহ্নই নেই। তারা একাধিক জায়গায় বেড়া উড়িয়ে দিচ্ছে। এখানে একটি আকাশ থেকে তোলা দৃশ্য দেখা যাচ্ছে কিভাবে তারা সীমান্ত ভেঙে ভেতরে ঢুকছে এবং অবকাঠামো ধ্বংস করছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা সশস্ত্র যোদ্ধায় ভর্তি গাড়ি নিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকছে এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মানে আইডিএফের পক্ষ থেকে তাদের থামানোর কোনো চেষ্টা নেই। এ যেন সরাসরি ইসরায়েলে ঢোকার জন্য হামাসকে ফ্রি পাস দেওয়া হয়েছে। তারা এমনকি ইসরায়েলের রাস্তার ওপর দিয়েও অবাধে চলাচল করছে। এটা আরেকটি ভিডিও যেটি হামাস প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তারা কিভাবে নিরাপত্তা বেড়া উড়িয়ে দিচ্ছে এবং কোনো বাধা ছাড়াই ইসরায়েলে ঢুকছে। আমার বুঝতে হবে এটা কোনো বিশাল সেনাবাহিনী নয় যারা ইসরায়েল আক্রমণ করছে। এরা মূলত খুবই স্বল্প সংখ্যক সন্ত্রাসী। এতটা শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন ইসরায়েলি সেনাবাহিনী চাইলে মুহূর্তেই থামিয়ে দিতে পারত, কিন্তু তারা তা করেনি। তাহলে এখানে আসলে কি ঘটছে? কেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কোনো প্রতিক্রিয়া দেখায়নি যখন হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলি সীমান্তে ঢুকে পড়ল, ইভেন প্রতিরক্ষা ব্যবস্থা উড়িয়ে দিয়ে গভীরভাবে ইসরায়েলে প্রবেশ করে গ্রাম পোড়াতে শুরু করল, মানুষ হত্যা করল এবং অপহরণ করল? কেন এই হামলার ঠিক আগ মুহূর্তে পুরো অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনী সরিয়ে নেওয়া হয়েছিল? কেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোকে সত্য গোপন করতে বলা হলো? কেন তারা হামলার পর 12 ঘন্টা পর্যন্ত ইসরায়েলি জনগণকে কিছুই জানালো না? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে কিছু অত্যন্ত ভয়ঙ্কর, অশুভ কিছু ঘটছে। এটা এক ধরনের সরকারি পর্যায়ের অপরাধমূলক অপারেশন, সবচেয়ে খারাপ রকমের। প্রশ্ন হলো, এদের উদ্দেশ্য কি? এর পেছনের আসল লক্ষ্য কি? আমার বিশ্বাস এর উত্তর পাওয়া যায় একটি চিঠিতে, যেটা ইসরায়েলের সরকার জোট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাঠিয়েছে।
এই চিঠিতে তারা দাবি করেছে অবিলম্বে গাজায় সামরিক আগ্রাসন চালাতে হবে এবং পুরো অঞ্চলটির উপর সম্পূর্ণ দখল কায়েম করতে হবে, যা গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের বসবাসের স্থান ছিল। আর আমরা দেখতে পাচ্ছি ঠিক তাই ঘটছে। ইসরায়েল সাথে সাথে প্রতিক্রিয়া জানায় এবং এমন একটি পদক্ষেপ নেয় যা তারা বহু দশক ধরে করতে চাইছিল, একটু পূর্ণাঙ্গ সর্বাত্মক হামলা চালানো গাজা উপত্যকার উপর। সেখানে ২৫ লাখ নিরীহ ফিলিস্তিনি মানুষ বাস করে, যারা আমার আর আপনার মতোই পরিবার নিয়ে বসবাস করে। মা, বাবা, শিশু, দাদা, দাদি, সুন্দর সুন্দর মানুষজন। তাদের উপর বোমাবর্ষণ করা হচ্ছে, গণহারে হত্যা করা হচ্ছে। এটা সবচেয়ে জঘন্য ধরনের গণহত্যা। আর হামাসের এই আক্রমণ হয়ে উঠেছে সেই কাজটি বাস্তবায়নের জন্য পারফেক্ট অজুহাত। পুরো এলাকা যেটা খালি করতে বলেছিল সেটাকেই বোমা মেরে উড়িয়ে দিল। কিন্তু বিশ্বের প্রতিটি মানুষের এটা জানা উচিত যে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকেরও বেশি হচ্ছে শিশু, যাদের বয়স ১৫ বছরের নিচে। এর মানে ইসরায়েল এখন বোমা বর্ষণ করছে ১০ লাখেরও বেশি শিশুর উপর। دمار شامل وواسع في هذا المكان. عشرات الصواريخ، تقريبا 50 غارة كانت فجر اليوم على هذا المكان، على بيوت المواطنين. اسحب اسحب. شهيد 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 اللي عاش في قلب المخيم، في قلب المخيم. ننقل لكم الصورة من قلب مخيم جبالة. نحن الآن في الإتراف تحديدا، شهداء بالعشرات وجرحى. هذا هو ما يحدث الآن في غزة في مخيم جبالة تحديدا. هذا سوبر ماركت رابعة سابقا. গাজায় বসবাসরত প্রায় ২৫ লাখ মানুষের উপর যে ধ্বংস নেমে এসেছে সেটা কল্পনারও বাইরে। মা, বাবা, সন্তান, দাদা, দাদি, চাচা, ভাগ্নি। আমি এই শব্দগুলো ব্যবহার করছি যেন মানুষ বোঝে এরা সবাই মানুষ, এরা আসল মানুষ যারা গাজায় বাস করত। আর এখন ইসরায়েল যেন তাদের নিশ্চিহ্ন করে দিচ্ছে। তারা হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে হামাস আক্রমণ এই অজুহাতে। শুধু তাই নয়, ইসরায়েল পানি, বিদ্যুৎ, গ্যাস, এমনকি খাবার পর্যন্ত কেটে দিয়েছে এই ২৫ লাখ মানুষের উপর থেকে। আমরা এখন দেখতে পাচ্ছি গাজা সম্পূর্ণ অন্ধকারে ডুবে আছে। লক্ষ লক্ষ পরিবার পানি পাচ্ছে না, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, খাবার নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই হামলার মাত্র ২ সপ্তাহ আগেই ইসরায়েল গাজার ওপর সামরিক অভিযান চালায় গাজা চিরতরে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে। ঠিক সেই সময়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি মানচিত্র দেখান। এটি ছিল তথাকথিত নিউ মিডল ইস্ট বা নতুন মধ্যপ্রাচ্য। যখন আমরা সেই মানচিত্র দেখি, তখন দেখি ইসরায়েল সেখানে আছে, কিন্তু ফিলিস্তিনিদের কোনো অস্তিত্ব নেই। মানচিত্রে ফিলিস্তিন বলতে কিছুই নেই। এই মানচিত্র নেতানিয়াহু প্রকাশ করেছিলেন গাজার উপর সামরিক আগ্রাসনের মাত্র ২ সপ্তাহ আগে। প্রতিটি ফলস ফ্ল্যাগ অপারেশনে একটি সাধারণ নীতি থাকে। কেউ একটি ভয়ঙ্কর অপরাধ করতে চায়, কিন্তু নিজের ওপর দোষ নিতে চায় না। তাই তারা অন্য কাউকে দোষারোপের মাধ্যম হিসেবে ব্যবহার করে। এই ক্ষেত্রে তারা ব্যবহার করেছে হামাসকে। হামাসকে বলা হচ্ছে খারাপ পক্ষ, আর ইসরায়েল নাকি শুধুই আত্মরক্ষা করছে। এভাবে তারা নিজেদেরকে বৈধতা দিচ্ছে সেই কাজ করতে যেটা তারা বহু দশক ধরে করতে চেয়েছিল, গাজা স্ট্রিপকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালানো। এরপর প্রশ্ন আসে, হামাস কেন ইসরায়েলের সাথে সহযোগিতা করবে? পরবর্তী ক্লিপে আমরা এর উত্তর পাই।
সেখানে মার্কিন সেনেটর রন পল প্রকাশ্যে বলেন, হামাস আসলে একটি সংগঠন যেটি ইসরায়েল তৈরি করেছে, ইসরায়েলি অর্থায়ন করেছে এবং ইসরায়েলের স্বার্থে ব্যবহার করছে। তিনি বলেন, হামাসকে ইসরায়েল উৎসাহ দিয়েছে এবং কার্যত প্রতিষ্ঠা করেছে ইয়াসির আরাফাতের বিপরীতে দাঁড় করানোর জন্য। সেনেটর রন পলের এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন রোনাল্ড বার্নার্ড নামক একজন ব্যক্তি, যিনি কাজ করতেন বিশ্বে অর্থনৈতিক শীর্ষ পর্যায়ের তথাকথিত ফাইন্যান্সিয়াল ইলিটদের সাথে, যারা বিশ্বের নাটকীয় রাজনীতিকে নেপথ্যে থেকে পরিচালনা করে। তিনি ব্যাখ্যা করেন কিভাবে সন্ত্রাসী সংগঠনগুলো আসলে ঠিক সেই একই সূত্র থেকে অর্থায়ন পায়, যে সূত্র থেকে তথাকথিত সন্ত্রাস দমনকারী শক্তিগুলোও পায়। এটা মোটেও অবাক করার মতো নয়, কারণ এসব কিছুর সঙ্গে অর্থ প্রবাহ জড়িত, আর তারাই আমাদের ক্লায়েন্ট। তোমার কাজ করতে হয় সরকারগুলোর সাথে, বড় বড় বহুজাতিক কর্পোরেশনের সাথে, গোপন গোয়েন্দা সংস্থাগুলোর সাথে, এবং আজকাল যাদের সন্ত্রাসী সংগঠন বলা হয় তাদের সাথেও। তুমি যখন দেখবে বড় অর্থ যেখানে থাকে সেই সব গ্রুপই তোমার ক্লায়েন্ট, তখন তুমি বুঝতে শুরু করবে সবকিছু আসলে একে অপরের সঙ্গে কিভাবে সংযুক্ত। তারা হয়তো একে অপর থেকে বিচ্ছিন্নভাবে কাজ করে, যেমন তুমি বললে জ্ঞানের দিক থেকে কম্পার্টমেন্টালাইজড, কিন্তু আমি মাঝখানে ছিলাম বলেই সব কিছুর সংযোগ দেখতে পেতাম। তুমি দেখবে অর্থ আসছে একটি জায়গা থেকে, যাচ্ছে আরেক জায়গায়, এরপর তুমি আরও বেশি তথ্য পেতে থাকবে এবং তখন বুঝবে আসলে এই পৃথিবীতে কি চলছে। তাহলেই তোমাকে কি সব গ্রুপকেই খুশি রাখতে হতো, এমনকি সন্ত্রাসী সংগঠনগুলোকেও? হ্যাঁ, আমার কাজই ছিল সবাইকে খুশি রাখা, সব বলগুলোকে একসাথে বাতাসে ভাসিয়ে রাখা। হ্যাঁ, ঠিক সেটাই। আমি এমন একটি বিষয় বুঝতে পারলাম যা আমি আগে জানতাম না, কিন্তু এখন জানি, তা হলো গোপন গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপার। তুমি ভাবো তারা জনগণ ও দেশের নিরাপত্তার জন্য কাজ করে, কিন্তু বাস্তবে তারা এমন অপরাধী সংগঠন যাদের অপরাধের মাত্রা ভয়াবহভাবে বেশি। সঠিকভাবে বলতে এই গোটা সিস্টেমটাই ভয়ানকভাবে অপরাধে ভরা। আমরা কথা বলছি যুদ্ধের অর্থায়ন, যুদ্ধ তৈরি করা, অর্থাৎ পৃথিবীতে দুঃখ কষ্ট ছড়িয়ে দেওয়া, বিশ্বজুড়ে বিরোধ, সংঘর্ষ আর রক্তপাত সৃষ্টি করাই তাদের কাজ। তখন আমি ভাবতাম, যদি মানুষ জানতো এই পৃথিবীতে আসলে কেমন। গোপন গোয়েন্দা সংস্থাগুলো কোনো কিছুরই তোয়াক্কা করে না, তারা থামে না, থামবেও না। তাদেরও টাকার প্রবাহ দরকার, কারণ তারা মাদক বা অস্ত্র বা এমনকি মানুষের কারবারও করে, আর এসব টাকাও কোথাও না কোথাও যেতে হয়, সব কিছুই ফাইন্যান্স করতে হয়। তুমি যদি বলছো, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি তারাই সব করছে, সবগুলো করছে, সবাই। তুমি রোনাল্ড বার্নার্ডের পূর্ণ সাক্ষাৎকার দেখতে পারো এই ওয়েবসাইটে stopworldcontrol.com/Bernard। তিনি আরও অনেক গভীর বিষয় ব্যাখ্যা করেন, এই দুনিয়ায় আসলে কি ঘটছে, জনসাধারণের সামনে যেটা নাটক হিসেবে সাজানো হয় তার অন্তরালের বাস্তবতা কি, কারণ এটি সত্যি একটি পুতুল নাটকের মঞ্চ যেটা জনসাধারণকে ধোঁকা দেওয়ার জন্য পরিচালিত হয়। এই তথাকথিত হঠাৎ হামলাটি আসলে সব দিক থেকেই একটি পূর্ব পরিকল্পিত অপারেশন বলেই মনে হয়। ইসরায়েল নিজেই নিজের মানুষদের বলি দিয়েছে, গাজার সীমান্তবর্তী বেসামরিক নাগরিকদের বলি দেওয়া হয়েছে। ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল তাদের আগ্রাসন শুরু করেছে আজ থেকে ৮০ বছরেরও বেশি সময় আগে। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। এই মানচিত্রে তুমি স্পষ্ট দেখতে পারো তারা ধাপে ধাপে ফিলিস্তিনিদের জমি, খামার, আঙুর বাগান, বাড়িঘর সব কিছু দখল করে নিচ্ছে। শেষ পর্যন্ত তারা ফিলিস্তিনিদের আটকে রেখেছে গাজায়, যেটা এখন পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার, যেখানে আত্মহত্যার হারও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, কারণ সেখানে জীবন এতটাই অসহনীয় হয়ে উঠেছে। একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে আমাদের সবাইকে বুঝতে হবে, তা হলো হামাস সম্পর্কে। হামাসকে তৈরি করা হয়েছিল যেন ইসরায়েল নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতে পারে। আসলে ইসরায়েলি সেই আগ্রাসী শক্তি যারা এক শান্তিপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছে, শত সহস্র মানুষকে হত্যা করেছে, তাদের জমি, ঘরবাড়ি, খামার, আঙুর বাগান সব কেড়ে নিয়েছে এবং তাদেরকে আটকে রেখেছে উন্মুক্ত আকাশের নিচে এক বিশাল বন্দিশালায়। এই মানুষগুলোকে প্রতিদিনই সন্ত্রাস আর ভয়ের মধ্যে বাঁচতে হয়। তারপরেও
আজকের পৃথিবীর অধিকাংশ মানুষ ইসরায়েলকেই দেখে ভুক্তভোগী হিসেবে। এটাই হলো হামাস তৈরির প্রকৃত সাফল্য। এভাবেই কাজ করে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সায়পস, যেটা পরিচালনা করে গোপন গোয়েন্দা সংস্থাগুলো মানবজাতিকে ধোঁকার ভেতর আটকে রাখার জন্য। এই ফুটেজে তুমি যাদের দেখছো তারা ফিলিস্তিনের সাধারণ মানুষ, যাদের ঘরবাড়ি দখল হবার আগের দৃশ্য। তারা কোনো সন্ত্রাসী নয়, তারা কোনো হুমকি নয়, তারা শুধু পরিবার যাদের হাসি একসময় এই মাটিতে প্রতিধ্বনিত হতো, তোমার আর আমার পরিবারের মতো।